বাড়িতে বেশ কয়েকদিন ধরেই পটলগুলো ফ্রিজেতে পড়ে রয়েছে। মানে রান্না বেশ অনেক কয়েকদিন আগেই হয়ে গেছে, কিন্তু কোনো না কোনো কারণে অন্যান্য সবজিপাতি খেয়ে খেতে আর এগুলোকে খাওয়া হয়ে উঠছিল না। তো ভাবলাম তাহলে কি করা যায়। এমনিতে কয়েকটা পটল একটুখানি ভাজি করে খেয়েও নেওয়া হয়েছে, আলু পটল পেঁয়াজের যে ভাজিটা হয় আর কি, ভীষণ ভালো লাগে খেতে। তারপরেও বেশ অনেকগুলো পড়ে রয়েছে। তো এইগুলো না একটু পেকে গিয়েছে, তরকারি করলে অতটা ভালো লাগবে না খেতে। তাহলে ভাবলাম তাহলে অন্য কিছু একটা করে ফেলা যায়। তো সেই মতোই ঠিক করলাম তাহলে পটলের দোরমা করা যাক। একটু খাটনি হয় ঠিক কথা, কিন্তু অনেক দিন এটা খাওয়া হয় না। আর পটলের দোরমা খেতে আমরা ভীষণ ভালোবাসি। আমি তো প্রচণ্ডই ভালোবাসি পটলের দোরমা। আমরা অন্য অনেকভাবে সবসময় বানিয়ে থাকি, কিন্তু আজকে একটু মাছের পুর দিয়ে বানাবো। পটলের দোরমা চিংড়ি মাছ দিয়েও যেরকম খেতে ভালো লাগে, আবার চিকেনের পুর দিয়ে বানালেও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো আজকে একটুখানি পোনা মাছ ছিল ফ্রিজে, তো সেটাকেই ভাবলাম তাহলে পটলের দোরমাও বানিয়ে নেওয়া হবে, আর মাছগুলোও খাওয়া হয়ে যাবে। তো যেমন ভাবা তেমন কাজ, কিন্তু এই কাজটা না প্রচণ্ড খাটনি, জানেন তো। তো ওই জন্য পটলের খোসাটাকে প্রথমে একটুখানি ভালোভাবে চেঁচে চেঁচে নেওয়া হয়েছে গা থেকে। সেরকমভাবে এরকম তো খোসা বাদ দিয়ে চললে হবে না। তো এখানে হালকা হালকা করে শুধু গাটাকে একটুখানি চেঁচে নেওয়া হয়েছে, আর তারপরে এক সাইডটা কেটে তার মধ্যে সমস্ত বীজগুলো বের করে নেওয়া হচ্ছে। তো পটলটা একটু পাকা পাকা হয়ে গিয়েছে, তো ওই জন্য বীজগুলো হলুদ হয়ে গিয়েছে। তো আমি ওই বীজগুলো আর ব্যবহার করবো না। কচি পটল হলে যদিও বীজগুলো ব্যবহার করা যেত পুরের সাথে, তো আমি এখানে আর ওগুলো ব্যবহার করছি না, যেহেতু পেকে গেছে বলে। আর এখানে মাছগুলোকে আমি একটু হালকা করে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ভেজে করলেও হয়, কিন্তু সেদ্ধ করে করলে না বেশি সুন্দর হয় খেতে। তো 4 পিসি মাছ আমার কাছে ছিল, তো ওইগুলোকে ভালোভাবে একটুখানি কাঁটা ছড়িয়ে আগে ভালোভাবে বেছে নেব। তারপরে পুরটাকে রেডি করব। আমি একটুখানি আলুও ব্যবহার করব, কারণ যেহেতু অনেকগুলো পটল আর অতগুলো তো মাছ নেই আমার কাছে, তো ওর জন্য পুরোটা মাছ দিয়ে করতে পারলে আরও ভালো খেতে হতো। কিন্তু একটুখানি আলুর পুর দিয়ে ম্যানেজ করে নেব। আলুর পুর মেশালে খারাপ কিছু লাগবে না, কিন্তু পুরো মাছের পুর করতে পারলে আরও বেশি ভালো হবে। তবে একটুখানি হলেও আলু কিন্তু ব্যবহার করতেই হবে, নয়তো এই বাইন্ডিং ব্যাপারটা তো আসবে না। তো ওই সময় ঝোলে দিয়ে ফোটানোর সময় কিন্তু অনেক সময় ফেটে যেতে পারে। তো পটলের দোরমা কিন্তু এমন কিছু ঝকমারি বা এমন কিছু মানে কঠিন কাজ নয় যেটা সেও বানাতে জানে না, কিন্তু একটুখানি খাটনি আছে এই যা। তো এই জন্য মাছটাকে আগে ভালোভাবে কাটা ছাড়িয়ে নিচ্ছি। আর তারপর আমাদের বাড়িতে জানেন তো এখন মিস্ত্রিও লেগেছে, তো আমাদের একটা ছাদ ঢালাই হচ্ছে। তো আপনাদের তো অনেক ভিডিওতে দেখিয়েছি আমাদের ছোট ছাদটা, যেটা পরে আমাদের বাড়ি বানানোর বাদে বানানো হয়েছিল। তো সেই ছাদটাতে মিস্ত্রি লেগেছে। তো হয়েছে কি, ওই ছাদটা তো হঠাৎ করে হয়েছিল, মানে ছাদটা হঠাৎ করে হয়নি, ওইখানে যে আমাদের ছোট একতলা একটা আলাদা করে দোকানঘর বানানো হয়েছিল, ওটা পুরো বাড়িটা বানানো হয়ে যাওয়ার পরে তখন আমি অন্যকে বলেছিলাম কি তাহলে এখানে যখন আমাদের সামনে একটা স্পেস আছে, এখানে একটা তাহলে দোকানঘর করে নাও। তো এইটাকে পরে কিছু ভাবে ভাড়া দেওয়া যাবে। আর ওই দোকানঘরের মাথাটাকে এমনভাবেই লাগিয়ে দাও আমাদের, যাতে করে কিনা ওই যে ঘরটা রয়েছে আর কি একটা, এই উত্তর দিকের ঘরটা, তো সেখান দিয়ে যাতে করে বেরোনো যায় আর এই ছাদটাকে আমরা ব্যবহার করতে পারি। তো আমাদের যেহেতু বাড়িটা পুরো ফুল কন্ট্রাক্টারই দেওয়া হয়েছিল, মানে ওইভাবেই দেওয়া হয়েছিল, যেহেতু আমিও তখন স্কুলে চাকরি করতাম আর অন্নবউ চাকরি সূত্রের জন্য এই সমস্ত দেখাশোনা করতে পারতো না। তো ওই জন্য ওরা করেছিল কি এই জায়গাটার ভালোভাবে করেনি, তো শেষের দিকে দেওয়া হয়েছিল। তো ওই জন্য এটা যেমন তেমন করে দিয়েছিল। এই ইটের এখানটা প্লাস্টারও করেনি, আর ছাদটার ঢালটাও খুব বাজে হয়েছিল। তো ওর জন্য হতো কি, যখনই জল কিছু ঢালা হতো তখন এখান না অন্য দিক দিয়ে জলটা উল্টো দিকে চলে যেত। এই কলটা আমরা যদিও পরে করেছিলাম, কিন্তু ওই জন্য এখানটা ব্যবহারই করা যেত না। তো ওর জন্য ভাবলাম কি এখন তাহলে ছাদটাকে একটুখানি মেরামত করে নেওয়া যাক। যেহেতু বর্ষা আসছে, তো এর আগের বছর তো বর্ষায় বেশ ভালোই জল জমে যাচ্ছিলো ছাদে। আর এতদিন ধরে তো জল জমলে তো আসলে মানে বাড়ির ছাদটারই নষ্ট হবে না, তো এত কষ্ট করে করা একটা বাড়ি, তো ওর জন্য এটাকে আর ফেলে রাখা যাচ্ছিল না। একটা বর্ষা তো পুরোটাই গেছে। তো এবছর আমরা ঠিক করেছি যে বর্ষাটা ভালোভাবে আসার আগেই এখন আমরা ছাদটাকে করে নেব। তো এর মধ্যে তো শুনছি খুব মানে কাছাকাছি কয়েকদিনের মধ্যেই একটা বড় সড়ো নিম্নচাপা ঝড় আসতে চলেছে। তো ওর জন্যই তড়িঘড়ি আরও করে নেওয়া। তো এই জন্য মিস্ত্রিপাতি লেগেছে। আর এইখানটাতেও না মানে ঘর দোরগুলোও খুব নোংরা হচ্ছে, যেহেতু ঘরের মধ্যে দিয়ে সমস্ত কিছু হচ্ছে। তো আর কি করা যাবে, তো ওটা আর কিছু ভেবে লাভ নেই। তো মানুষগুলোকে দেখে এত কষ্ট হচ্ছে জানেন, এই গরমের মধ্যে কীরকম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এমনি আমাদের ঘরে থেকে একটুখানি আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করতে বা অন্যান্য গৃহস্থলী কাজকর্ম করতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে, আর ওরা ঠায় রোদে দাঁড়িয়ে এরকমভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু কি করা বলুন, আমাদেরও তো এইটা তাড়াহুড়োই ছিল। তো ওই সময় এখন মিস্ত্রিটাকে লাগানো হলো। শীতকাল থেকেই ভাবছিলাম লাগাবো, কিন্তু বিশেষ কিছু অসুবিধার কারণে তখন আর হয়ে ওঠেনি। তো এই সময়টাতেই ওর জন্য ঠিক করলাম যে এই সময়টা হলেই ভালো হয়। তো ওদেরকে আমরা
বলেছিলাম কি দেখো এই সময় একটু কাজ করতে অসুবিধা হবে না, তো এটাও আমরা কন্ট্রাক্টরকে দিয়েছি, মানে আমরা জিনিসপত্র কিছু কিনে দিচ্ছি না, ওরা এই সমস্ত এনে সব কিছু সুন্দরভাবে করে নেবে। তো ওরা বললো যে না না সেরকম কিছু খুব একটা অসুবিধা হবে না, তো এটা তো বেশি বড় দিনের কিছু কাজ নয় বা বেশিক্ষণের কিছু কাজ না, আর আমাদের যেহেতু ছোটো ঘরটা এমনি ফাঁকাই আছে, তো ওই জন্য ওরা যখন একটু হাঁপিয়ে যাচ্ছে ওখানটা এসে ফ্যান চালিয়ে বসছে আর ওই ছোটো বাথরুমটা ইউজ করে একটু চোখে মুখে জল টল ছিটিয়ে নিচ্ছে, ফ্রেশ হয়ে যাচ্ছে, তারপর আবার কাজে লেগে যাচ্ছে। কিন্তু এত গরমেও কাজ করলে হবে কি জানেন, ওদের যখনই গিয়ে বলছি তোমাদেরকে একটু গ্লুকন্ডি গুলে দেবো, ও মা ওরা এক বাক্যে বলছে না না গ্লুকন্ডি ফুকন্ডি গ্লুকোজ শরবত আমরা ওসব খাবো না, আমাদের বরং একটুখানি ভালো করে লিকার চা করে দাও। আমি বলছি এই গরমের মধ্যে তোমরা চা খাবে? বলছে হ্যাঁ আমরা চাই খেলেই বেশি এনার্জি পাবো, আমরা এই সমস্ত গ্লুকোজে কোনো এনার্জি পাবো না। আমি বললাম ঠিক আছে তোমাদের তাহলে যেটা পছন্দ সেটাই করো। তো এইসব বলতে বলতে ওদের সাথে একবার এসে একটুখানি দেখে যাচ্ছি ওদের কি কাজ হচ্ছে না হচ্ছে, ওদের কি লাগবে না লাগবে, ঠান্ডা জল বা চা বা বিস্কিট বা অন্য কিছু খাবার দাবার কি লাগবে না লাগবে, আবার গিয়ে দেখে আসছি। আর মাঝখানে এসে এসেই তরকারি পাতিগুলো একটুখানি করে নিচ্ছি। তো দেখতেই পেলেন পটলটাকে একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আর এটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে। যদি একটুখানি আঁচটা কম হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, পটল থেকে জল ছেড়ে দেবে আর পটলটা ন্যাতনাতে হয়ে যাবে, সেটা কিন্তু একদম হতে দিলে চলবে না। তো পটলটাকে হালকা করে নুন মাখিয়ে আর হলুদ মাখিয়ে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর পটল ভাজা তেলটা তো প্রচণ্ড কালো হয়ে যায়, তো ওই জন্য ওই তেলটা দিয়ে আমি পুরটা করবো, কারণ ওই তেলটা দিয়ে যদি আমি গ্রেভিটা করি তাহলে না গ্রেভির রঙটাও খুব একটা ভালো হবে না আর কালো কালো হয়ে যাবে, তো ওর জন্য ওটা করবো না। তো যাই হোক এখানে এবার ওই পটল ভাজা তেলটার মধ্যে পেঁয়াজগুলোখানি দিয়েছি, এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি, যেহেতু মাছের পরিমাণটা প্রথমেই দেখালাম অনেকটাই কম, তো ওই জন্য পেঁয়াজের পরিমাণটা আমি একটু বাড়িয়েই দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে তার মধ্যে এবার আদা বাটা, রসুন বাটা, টমেটো কুঁচো এই সমস্তগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর তারপরে কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে কাটা ছাড়ানো যে মাছটা ছিল সেইটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি সেদ্ধ করা আলু ছিল সেটাকেও স্ম্যাশ করে মিশিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো নুন দিয়েছি আর খুব অল্প পরিমাণে চিনি দিয়েছি। আর তারপরে একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। আমি না এই পুরটার মধ্যে গরম মশলা গুঁড়ো ব্যবহার করিনি, কেন কি আমি যে গ্রেভিটা বানাবো সেটার মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দেবো, তো ওই জন্য দুরকম ফ্লেভারই থাক, ওই জন্য পুরটার মধ্যে ভাজা মশলা দিয়েছি আর গ্রেভিটার মধ্যে গরম মশলা দেবো। তো আপনারা যদি চান অল্টারনেটিভও দিতে পারেন, মানে পুরটার মধ্যে গরম মশলা আর গ্রেভিটার মধ্যে ভাজা মশলা দিতে পারেন, তো সেটা যেমন তেমন পছন্দ যার যার আর কি। তো যাই হোক এখানে তারপরে এই পটলগুলোর মধ্যে পুরটাকে ভরে রেখে দিচ্ছি, আর তারপরে এর মধ্যে গ্রেভিটা করে আর কি তার মধ্যে এটাকে দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, জাস্ট একটু টকবক করে ফুটিয়ে নিলেই চলবে। তো এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় জানেন তো। তো যাই হোক এরপরে কি করব, একটু ওই আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটুখানি টক দই এগুলোকে ভালোভাবে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়ে তারপরে সেটাকে ওই কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর তারপরে যখন তেল ছেড়ে দেবে তখন একটু নুন আর মিষ্টি এগুলো পরিমাণ মতো দিয়ে নেব, আর তারপরে একটুখানি জল দিয়ে দেবো। আর যখন এই সমস্ত মশলাটা বেশ সুন্দরভাবে গ্রেভি হয়ে যাবে তখন তার মধ্যে সমস্ত পটলগুলোকে দিয়ে একবার জাস্ট টকবক করে ফুটিয়ে নেবো আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। যদি কেউ চায় তখন ধনেপাতা আর ঘিও দিতে পারে, তো আমি আজকে ওরা সব কিছু দিইনি, আমি এমনি শুধু নামিয়ে নিয়েছি। আর এটাকে লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই খাওয়া চলে, যদিও ভাতের সাথে এটা বেশি ভালো যায়, কিন্তু আজকে আমরা পরোটা দিয়ে খেয়েছি। যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।